টেন্স মানে কি? টেন্স মানে হলো ক্রিয়ার কাল। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। দেখো টেন্সের অর্থ হচ্ছে দুটো শব্দ নিয়ে গঠিত। কি কি? একটা হচ্ছে ক্রিয়া, একটা কাল। ক্রিয়া আর কাল। টেন্স বোঝার আগে আমরা আগে বুঝবো যে কাল কি জিনিস। কাল মানে সময়, ঠিক আছে? ক্রিয়াটা পরে হবে, আগে কালটা বলি। কালকে, সময়কে মেইনলি প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। একটা কি? একটা হচ্ছে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তাই না? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ক্লিয়ার হচ্ছে? কোনো কাজ বা ঘটনা বর্তমান সময়ে যদি হয় তাহলে সেটা কি বলবো? প্রেজেন্ট টেন্স বলবো। যেমন আমি তোমাদের পড়াচ্ছি, বর্তমানকাল। আমি তোমাদের পড়াই, বর্তমানকাল। আমি তোমাদের পড়িয়েছি, বর্তমানকাল। ঠিক আছে? শোনো, অর্থাৎ টেন্স কি? ক্রিয়ার কাল। তো অর্থাৎ কোনো ক্রিয়া যদি বর্তমান সময়ে ঘটে বা ঘটছে, হয় বা হচ্ছে বোঝায়, তাহলে হবে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? আর পাস্ট টেন্স কি? পাস্ট হচ্ছে কোনো কাজ বা ঘটনা অতীতে আগে হয়েছিল, এই রূপ বোঝাতে পাস্ট টেন্স ব্যবহার করা হয়, পাস্ট টেন্স বলা হয়। আর ফিউচার কোনো ঘটনা এখন ঘটেইনি, পরে ঘটবে, ঠিক আছে? তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ফিউচার টেন্স। আগে মেইন যে ভাগ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এটা আগে বোঝো। প্রত্যেকটা টেন্সের চারটা করে ভাগ থাকে। একটা হচ্ছে কি? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। বললাম যে পাস্ট টেন্স আর ফিউচার টেন্স পরে করাবো, আগে প্রেজেন্ট টেন্সটা বোঝো ভালো করে। প্রেজেন্ট টেন্সটা যদি ক্লিয়ার হয়ে যায়, বাকি টেন্স এমনিতে হয়ে যাবে, এমনিতে ইজি হয়ে যাবে। ঠিক আছে? এই ক্রিয়াপদের এই ফর্মগুলো ভালো করে বোঝো তো। কী কী আছে দেখো তো। করি, করছি, করেছি, করেছিলাম, করছিলাম, করব, করতে থাকবো। দেখো, করি এক ধরনের ভার্ব, করছি এক ধরনের ভার্ব, করেছি এক ধরনের ভার্ব। ঠিক আছে? করছি যদি বলি তাহলে কাজটা বর্তমানে চলছে। করেছি যদি বলি তাহলে কাজটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? যেমন আই হ্যাভ ডান দ্য মিস্টেক, আমি ভুলটি করেছি। আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখেছি। আই হ্যাভ কিল্ড এ টাইগার, আমি একটি বাঘ মেরেছি। এগুলো কি? এগুলো হচ্ছে কাজ, ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, পারফেক্ট টেন্স। নেক্সট কি আছে? করেছিলাম, অর্থাৎ অতীতকালে কোনো কাজ বা ঘটনা হয়েছিল। ঠিক আছে? যেমন এটাকে যদি বলি, আমি একটি চিঠি লিখেছিলাম, আমি তাকে দেখেছিলাম। ঠিক আছে? সে কলকাতা গিয়েছিল। দেখো, এটা হচ্ছে পাস্ট টেন্সের মধ্যে পড়ে। করছিলাম আর করেছিলামের মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য। করছিলাম আর করেছিলাম এর মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য আছে। করেছিলাম মানে হচ্ছে অতীতকালে কোনো ঘটনা ঘটেছিল, আর করছিলাম মানে হচ্ছে অতীতকালে কাজটা কোনো এক সময় চলছিল। ঠিক আছে? হ্যাঁ, বলছি পাস্ট টেন্স, দুটোই পাস্ট টেন্স। ঠিক আছে? আর করব ফিউচার, করতে থাকবো, এটাও ফিউচার। কিন্তু এর মাধ্যমে কি বোঝা যায়? এর মাধ্যমে এটা বোঝা যায় যে করতে থাকবো আছে, তো করতে থাকবো অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ বা ঘটনা চলতে থাকবে। ঠিক আছে? অতএব এই যে ক্রিয়াপদের ফর্মগুলো, এই ফর্মগুলো দিয়েই কিন্তু সমস্ত বাক্য কিন্তু তৈরি হবে। ঠিক আছে? হ্যাঁ, আগে প্রেজেন্ট টেন্সটা ভালো করে বোঝো। প্রেজেন্ট টেন্স যদি বোঝো তাহলে বাকি টেন্সগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? দেখো এই যে প্রত্যেকটা টেন্সের চারটা করে ভাগ রয়েছে। একটা কি? একটা হচ্ছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? যদি প্রেজেন্ট টেন্সের কথা যদি বলি তাহলে কি হবে? একটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? দেখো প্রথমে আমরা দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কীভাবে চিনবো বা বুঝবো? ঠিক আছে? বর্তমান সময়ে যদি কোনো কাজ বা ঘটনা সাধারণভাবে হয়, এই ভালো করে শুনবা, বর্তমান সময়ে কোনো কাজ বা ঘটনা সাধারণভাবে হয়, বা কোনো নিত্য অভ্যাস বা কোনো চিরন্তন সত্য বা কোনো ঐতিহাসিক ঘটনা যদি বোঝায়, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করা হয়। যেমন আমরা
ইংরেজি শিখি, আমরা ইংরেজি শিখি। দেখো হ্যাঁ, আমরা ইংরেজি শিখি, আমরা ইংরেজি শিখি। দেখো যে কোনো সেন্টেন্স লেখার গঠন কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কখনো অবজেক্ট থাকবে আবার নাও থাকতে পারে, ঠিক আছে? মেইন স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে এস ভিও, এস ভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? এখানে সাবজেক্ট কোনটা? আমরা, ইংরেজি কি? উই, এটা সাবজেক্ট, ইংরেজি হচ্ছে কি? অবজেক্ট, শিখি হচ্ছে কি? ভার্ব। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে সাবজেক্ট কিভাবে বুঝবো? সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে কর্তা, অর্থাৎ যদি যে কাজটা করে তাকে বলা হয় কর্তা। আবার অন্যভাবে বোঝা যাবে কি? কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করা যায় যেটা উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্তা। যেমন যে আমরা ইংরেজি শিখি, যদি বলি যে কারা ইংরেজি শিখে, উত্তরে আমরা, তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে ইংরেজি, অর্থাৎ কর্তা যা কিছু করে, যা কিছুর উপর কাজ করে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আবার অন্যভাবে যদি বলি তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আমরা ইংরেজি শিখি, এই শিখি, আমরা ইংরেজি শিখি। যদি বলি যে আমরা কি শিখি, উত্তরে ইংরেজি শিখি, তাহলে ইংরেজি হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? আর ভার্ব কি জিনিস? ভার্ব হচ্ছে কোনো কিছু করা বা হওয়াকে ভার্ব বলে, ঠিক আছে? কোনো কিছু করা বা হওয়াকে ভার্ব বলে। দেখো তাহলে আমরা ইংরেজি শিখি কি হবে? আমরা ইংরেজি উই, আর হবে না, সাবধান, আর হবে না, আর কন্টিনিউয়াস টেন্সে বসবে, ঠিক আছে? উই লার্ন, শিখি ইংরেজি কি? লার্ন, উই লার্ন ইংলিশ, উই লার্ন ইংলিশ। স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে গঠন কি? এস ভিও, ঠিক আছে? এস ভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। উই লার্ন ইংলিশ, উই লার্ন ইংলিশ। যেমন 2 নম্বর, তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, কি হবে? দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট তারা। যদি প্রশ্ন করি যে কারা ফুটবল খেলে, তারা উত্তরে, তারা সাবজেক্ট, তারা কি খেলে? ফুটবল খেলে। ফুটবল হচ্ছে অবজেক্ট। ক্রিয়াপদ কি? এই যে খেলা, কোনো কিছু করা বা হওয়াকে ক্রিয়াপদ বলে, ঠিক আছে? তাহলে দে প্লে ফুটবল, ঠিক আছে? আমি ভাত খাই, আমি ভাত খাই। সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, কি হবে? হি গোজ টু স্কুল এভরিডে। দেখো দেখো ভালো করে লক্ষ্য করবা যে এইখানে ক্রিয়াপদের সঙ্গে কিন্তু ইএস যোগ করা হয়েছে, ঠিক আছে? ইএস যোগ করা হয়েছে। দেখো এটা ভালো করে নোট করে রাখো। এখানে কোশ্চেন হচ্ছে ভার্বের সঙ্গে ইএস কেন যোগ করা হলো। দেখো নোট করে নাও, ভার্বের সঙ্গে তখনই এস বা ইএস যোগ করা হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, ঠিক আছে? আচ্ছা বোঝো নাই, ভালো করে শোনো। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। আচ্ছা কি বললাম? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। এখন কোশ্চেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কী জিনিস? সিঙ্গুলার নাম্বার পরে আগে থার্ড পারসন বোঝো, আগে পারসন বোঝো। পারসন কি? পারসনের বাংলা হচ্ছে পুরুষ। আচ্ছা পারসন শোনো, পারসন, পারসনের বাংলা হচ্ছে পুরুষ। পারসন কয়টা? পারসন কয়টা? পারসন হচ্ছে 3টা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন, ঠিক আছে? ফার্স্ট পারসন কারা? আই আর উই। আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন মানে উত্তম পুরুষ। ইউ
ইউ হচ্ছে সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, আর হচ্ছে থার্ড পার্সন হচ্ছে এই আই উই আর ইউ বাদ দিয়ে বাকি যত নাউন প্রোনাউন আছে সবই হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে, থার্ড লিখে দিচ্ছি আমি। ঠিক আছে, দেখো যে আচ্ছা এই থার্ড পার্সন মানে তৃতীয় পুরুষ না কিন্তু, বা ফার্স্ট পার্সন মানে প্রথম পুরুষ না কিন্তু, উত্তম মধ্যম আর প্রথম। ঠিক আছে, কি বললাম যে ফার্স্ট পার্সন মানে কি, ফার্স্ট পার্সন মানে হচ্ছে কি উত্তম পুরুষ, আই আর উই। ঠিক আছে, ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন ইউ, আর থার্ড পার্সন আই উই আর ইউ বাদ দিয়ে বাকি যত নাউন প্রোনাউন আছে সবই কিন্তু থার্ড পার্সন। ক্লিয়ার হয়েছে পার্সন? এই পার্সন ক্লিয়ার? এই রেসপন্স করো, জোরে বলো। দেখো ভার্বের সঙ্গে তখনই এস বা ইয়েস যোগ হবে যখন এই থার্ড পার্সনটা সিঙ্গুলার নাম্বার থাকবে। মাথায় সেট করে নাও। এটা অনেকেই ভুল করে যে এস বা ইয়েস বসাই না, অনেক দেখছি আমি। ঠিক আছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, দেখো এখানে দেখো, লক্ষ্য করো, এই যে হি শব্দটা, হি আই উই আর ইউর বাইরে আছে, অতএব থার্ড পার্সন। আর সেই থার্ড পার্সনটা যদি সিঙ্গুলার নাম্বার থাকে অর্থাৎ একটা থাকে, তাহলে কি বুঝবে? তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস বা আইএস যোগ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারা ইংরেজি জানে, এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তারা ইংরেজি জানে না, এটা নেগেটিভ সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, এর গঠন কি? গঠন হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট নেগেটিভ সেন্টেন্সে ডু নট ডাজ নট ইউজ করতে হবে। ঠিক আছে, কি বললাম? হ্যাঁ, ডু নট ডাজ নট ইউজ করতে হবে। কীভাবে হবে? তারা ইংরেজি জানে না, কি হবে? তারা ইংরেজি জানে না, দে ডু নট নো ইংলিশ, দে ডু নট নো ইংলিশ। ঠিক আছে, তারপর কি আছে? আমি রোজ এখানে আসি না, আই ডু নট কাম, তাই তো? রাম ও শ্যাম আইসক্রিম পছন্দ করে না, রাম অ্যান্ড শ্যাম ডু নট লাইক আইসক্রিম। ওকে, যদি বলি সে রোজ বিদ্যালয়ে যায় না। দেখো হি বা সি ফিমেল হলে সি হবে, সি ডাজ নট গো টু স্কুল এভরিডে। ঠিক আছে, দেখো এখানে গোজ হবে না। ঠিক আছে, থার্ড পার্সন এখানে দেখো, এখানে ডু নট বসছে, এখানে ডাজ নট। এখন কোশ্চেন হচ্ছে এখানে কেন ডু নট হলো, এখানে কেন ডাজ নট হলো? ঠিক আছে, দেখো যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে কি বুঝবে? তাহলে হচ্ছে ভার্বের সঙ্গে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ হবে। যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে ডু নট না বসে ডাজ নট বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো পার্সন অলরেডি আমি বলে দিয়েছি যে পার্সন মানে কি? পুরুষ, তিনটা পার্সন, একটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আই ইউ আর উই, আই উই ফার্স্ট পার্সন আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, বাকি সব যত নাউন আর প্রোনাউন আছে সবই হচ্ছে থার্ড পার্সন। সেই থার্ড পার্সনটা যদি একটা থাকে তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস, পজিটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ থাকে তাহলে ডাজ নট বসবে। ঠিক আছে, ক্লিয়ার? একটা বাক্য ভালো করে বুঝবো, যেমন আমি এটা করি। ঠিক আছে, আমি এটা করি, এটা কি হবে? গঠন কি? গঠন হচ্ছে এস ভিও, এস
ভিউ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি হবে এখানে? সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আই। করা হচ্ছে কি? করা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? কি হবে? আই ডু ইট। আমি ইংরেজি আই, করা ইংরেজি ডু, এটা ইংরেজি ইট, ঠিক আছে? দেখো এটাকেই যদি করো, আমি এটা করি না, আমি এটা করি না, কি হবে? আই বলো, ডু নট ডু ইট, ডু নট ডু ইট, ঠিক আছে? আই ডু নট ডু ইট। আমরা এটা করি, কি হবে? উই ডু ইট। আমরা এটা করি না, উই ডু নট ডু ইট, ঠিক আছে? আবার যদি বলা হয় যে সে এটা করে, সে, দেখো এই ভালো করে বুঝবা, সে এটা করে, সে এটা করে, তাহলে কি হবে? কি হবে বলো? হি বলো, এই তো ভুল করে দিলা। হি ডাজ ইট, হি ডাজ ইট, হি ডাজ ইট, ঠিক আছে? হি ডাজ ইট। সে এটা করে, হি ডাজ ইট। তারা এটা করে, কি হবে? তারা এটা করে, কি? ডু না ডাজ? এই যে আবার ডাজ। দে ডু। কেন? যদিও থার্ড পারসন আছে কিন্তু এটা প্লুরাল নাম্বার, প্রোনাউন প্লুরাল নাম্বার, ঠিক আছে? দে ডু ইট, দে ডু ইট। এইগুলো যদি নেগেটিভ থাকে কি হবে? নেগেটিভ থাকলে সে এটা করে, সে এটা করে না, কি হবে? হি ডাজ নট ডু ইট, হি ডাজ নট ডু ইট, হি ডাজ নট ডু ইট। সে এটা করে না, তারা এটা করে না, কি হবে? দে দে ডু নট ডু ইট। দেখো এইখানে যে ডু আছে না, এখানে যে ডু আছে, এই ডু সেই ডু নয়, এই ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়াপদ, হেল্পিং ভার্ব, ঠিক আছে? এই ডু হচ্ছে ডু হচ্ছে এমন একটা শব্দ, সেটা কি? সেটা হচ্ছে এটা অ্যাকশন ভার্ব, মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বও বলা হয়, ঠিক আছে? ডু, এইখানে এই ডু হচ্ছে মেইন ভার্ব, এই ডু নট, এই যে এই ডু হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়াপদ, অর্থাৎ বাক্য গঠনে যে সাহায্য করে তাকে বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ক্রিয়াপদ, ঠিক আছে? কি বললাম? খেয়াল করবা যে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু নট ডাজ নট বসবে, ঠিক আছে? ডাজ নট কখন বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে, আদারওয়াইজ অন্যথায় ডু নট বসবে। ক্লিয়ার? ইনডেফিনিট টেন্স ক্লিয়ার হয়েছে নাকি? আচ্ছা, কন্টিনিউয়াস দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এটাই করাবো, ঠিক আছে? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, নেক্সট ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখো কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে চলমান বা ঘটমান, প্রেজেন্ট মানে বর্তমান, অর্থাৎ কি মানে হবে? ঘটমান বর্তমান, তাই না? দেখো এর যে ডেফিনিশনটা, সংজ্ঞাটা, অর্থাৎ কোনো বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে কিনা কীভাবে বুঝবা? শোনো, এই যে ওয়ার্ডটা প্রেজেন্ট কন্টিনিউয়াস শব্দটা, এর মধ্যেই কিন্তু সংজ্ঞাটা লুকিয়ে আছে কিন্তু, ঠিক আছে? কীরকম? যে প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান, কোনো কাজ চলছে বর্তমানে। যেমন আমি তোমাদের পড়াচ্ছি, আমি তোমাদের ইংরেজি পড়াচ্ছি, আমি তোমাদের ইংরেজি শেখাচ্ছি, বর্তমানে চলছে। বর্তমানে কোনো কাজ বা ঘটনা যদি চলছে বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স কি বললাম? একটা টেন্স বুঝলে বাকিগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? খুব সহজে বুঝতে পারবা। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝছো কি? আবার বলছি, কোনো যেমন ধরো তোমরা এখানে বসে আছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা ইংরেজি শিখছো, আমি ইংরেজি পড়াচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এই কাজটাই যদি অতীতকালে চলছিল সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ভবিষ্যতে যদি কোনো কাজ চলে, ধরো বললাম যে কি তোমরা আগামী বছর ক্লাস 9-এ পড়তে থাকবে, সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স,
ঠিক আছে? যেমন আমি তোমাদের ইংরেজি পড়াচ্ছি, কি হবে? আই অ্যাম টিচিং ইউ ইংলিশ। দেখো, আই অ্যাম টিচিং ইউ ইংলিশ। হ্যাঁ, আই অ্যাম টিচিং ইউ ইংলিশ এর অর্থ হলো আমি তোমাদের ইংরেজি পড়াচ্ছি। দেখো, বর্তমান এই বাক্যের মাধ্যমে কী বোঝা যায়? এই বাক্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে বর্তমানে কাজটা চলছে। এই রূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়। গঠনটা কী হবে তাহলে? গঠনটা হবে কি? প্রথমে সাবজেক্ট, তারপর এম ইজ আর, এর মধ্যে প্রয়োজন অনুসারে যে কোনো একটা বসবে, ভার্বের সঙ্গে অর্থাৎ অ্যাকশন ভার্ব, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট যদি থাকে তাহলে বসবে। ঠিক আছে? এখানে দুটো অবজেক্ট আছে, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। আমি তোমাদের ইংরেজি পড়াচ্ছি, তোমরা ইংরেজি শিখছো, তোমরা ইংরেজি শিখছো, কি হবে? তোমরা ইংরেজি শিখছো। ইউ আর লার্নিং, ইউ আর লার্নিং ইংলিশ, ইউ আর লার্নিং ইংলিশ। তাহলে কি এই বাক্যের মাধ্যমে কি বোঝা যাচ্ছে? এই বাক্যের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে বর্তমানে কোনো কাজ চলছে। তাহলে বর্তমানে কোনো কাজ যদি চলে তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়। ঠিক আছে? যেমন তোমরা এখানে বসে আছো, তোমরা এখানে বসে আছো, রাম দৌড়াচ্ছে, শ্যাম খাচ্ছে। ঠিক আছে? ছেলেটা বিদ্যালয়ে যাচ্ছে, ছেলেটা ফুটবল খেলছে, ছেলেটা নাচছে, মেয়েরা গাইছে। এই সমস্ত বাক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? তোমরা আমার দিকে তাকিয়ে আছো, ইউ আর লুকিং অ্যাট মি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? দ্য বয়েজ আর হ্যাঁ, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল। আমরা এখানে বসে আছি, উই আর সিটিং হেয়ার, উই আর সিটিং হেয়ার। তারা দৌড়াচ্ছে, তারা দে আর রানিং। তিনি আম খাচ্ছে, তিনি একটি আম খাচ্ছে, হি ইজ ইটিং এ ম্যাঙ্গো। তারা মার্কেটে যাচ্ছে, বা রাম আর শ্যাম মার্কেটে যাচ্ছে, রাম আর গোয়িং টু মার্কেট। এই বাক্যগুলো কি? এই বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখা যাচ্ছে যে কোথায় আর বসে, কোথায় ইজ, কোথায় এম। এখন কোশ্চেন হচ্ছে কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে, কোথায় এম বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আয়ের পরে এম বসে, বাকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসবে? ইজ বসবে, আর বাকি ক্ষেত্রে আর। ঠিক আছে? যদি নেগেটিভ থাকে কি হবে? নেগেটিভ, ধরো দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, যদি নেগেটিভ থাকে তাহলে কি হবে? দ্য বয়েজ আর নট প্লেয়িং ফুটবল। নট কথাটা কোথায় বসবে? নট কথাটা এক্স্যাক্টলি এই অক্সিলারি ভার্বের পরেই ঠিক বসবে, হেল্পিং ভার্বের পরেই ঠিক নট কথাটা বসবে। ঠিক আছে? যেমন আমরা ইংরেজি শিখছি না, উই আর নট, হ্যাঁ, উই আর নট লার্নিং ইংলিশ। আমরা আজ বিদ্যালয়ে যাচ্ছি না, উই আর নট গোয়িং টু স্কুল টুডে। তাই তো? উই আর নট গোয়িং টু স্কুল টুডে। তারপর তারা আজ এখানে আসছে না, তারা আজ এখানে আসছে না, দে আর নট
হেয়ার হবে না? কামিং হেয়ার, কামিং হেয়ার টুডে, তারা আজ এখানে আসছে না। ঠিক আছে, আমি ইংরেজি শিখছি না, আমি ইংরেজি শিখছি না। আই অ্যাম I am নট learning English. লার্নিং ইংলিশ। ঠিক আছে, দেখো আগে পজিটিভ আর নেগেটিভটা শেখো, তারপর কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন সবই শিখে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে পুরাগঠিত বর্তমানকাল, অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ বা ঘটনা সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও আছে, এই রূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয়। পুরাগঠিত বলতে কি বুঝবো? পুরাগঠিত বলতে কোনো কাজ পুরা হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। বাক্যটা পড়ে এইরকম মনে হবে যে কাজটা ইতঃপূর্বে সম্পূর্ণ হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণ আগেই সম্পূর্ণ হয়ে গেছে। এই রূপ যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হয়। ওকে, যেমন আমি কাজটি করেছি, এই বাক্যের মাধ্যমে কি বোঝা যায়? এই বাক্যের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে কাজটি কিছুক্ষণ আগেই সম্পূর্ণ হয়ে গেছে, এইমাত্র সম্পূর্ণ হয়েছে। এই রূপ যদি বোঝায় তাহলে কি হয়? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটার গঠন কি? গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর V3 ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট, তারপর আদার্স। যেমন আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস। তারপর কি আছে? আমি তোমার চিঠি পেয়েছি, আই হ্যাভ রিসিভড ইউর লেটার। তারপর কি আছে? সে গল্পটি পড়েছে, হি বা শি হ্যাজ read the story. She has read the story. রাধা সেখানে গিয়েছে, রাধা has gone there. তারপর কি আছে? বিকাশ তার বইটি হারিয়েছে, বিকাশ has lost his book. অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাজ, তারপর V3, তারপর অবজেক্ট, তারপর আদার্স যদি থাকে, তারপর আদার্স। এখন কোশ্চেন হচ্ছে কোথায় হ্যাজ বসবে, কোথায় হ্যাভ বসবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে হ্যাজ বসবে, আদারওয়াইজ প্রত্যেক ক্ষেত্রে হ্যাভ বসবে। কি বললাম? যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ বসবে, বাকি ক্ষেত্রে হ্যাভ। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে কী হবে? তাহলে কিছুই না, হ্যাজ বা হ্যাবের পরে নট কথাটা বসবে, যেমন আমি কাজটি করিনি, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। সে বইটি হারায়নি, হি হ্যাজ নট লস্ট হিজ বুক। রাম সেখানে যায়নি,
হ্যাজ নট গন দেয়ার। আমি তোমার চিঠি পাইনি, আমি তোমার চিঠি পাইনি। আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার। অর্থাৎ দেখা যাচ্ছে যে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে কি, তাহলে হচ্ছে হ্যাভ বা হ্যাজের পরে নট কথাটা বসবে, হ্যাভ বা হ্যাজের পরে নট কথাটা বসবে। তারপর কি আছে, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান। অর্থাৎ কোনো কাজ বা ঘটনা আগে শুরু হয়েছে কিন্তু বর্তমান সময় পর্যন্ত যদি চলছে বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়। কি বললাম, কোনো কাজ বা ঘটনা আগে শুরু হয়েছে কিন্তু বর্তমান সময় পর্যন্ত যদি চলছে বোঝায় তাহলে এই টেন্সের ব্যবহার হয়। যেমন আমি 12 বছর থেকে ইংরেজি পড়াচ্ছি, অর্থাৎ পড়ানোর কাজটা 12 বছর আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে। যদি এইরূপ বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হয়। ঠিক আছে, যেমন এটা ট্রান্সলেট করলে কী হবে, আই হ্যাভ বিন teaching English. I have been teaching English for 12 years. তারপর কি আছে, তারপর রামবাবু 2010 সাল থেকে এই গ্রামে বসবাস করছে। অর্থাৎ বসবাসের যে কাজটা 2010 সালে শুরু হয়েছে, বর্তমান সময় পর্যন্ত চলছে। যদি এই রূপ বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। অর্থাৎ কোনো কাজ আগে শুরু হয়েছে কিন্তু বর্তমান সময় পর্যন্ত চলছে, তাহলে এই টেন্সের ব্যবহার হয়। ট্রান্সলেশন কী হবে, রামবাবু হ্যাজ বিন লিভিং in this village since 2010। তারপর কি আছে, সে 5 ঘন্টা ধরে ঘুমোচ্ছে, অর্থাৎ 5 ঘন্টা আগে ঘুমানোর কাজটা শুরু হয়েছে, এখনও চলছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কি হবে, হি বা শি হ্যাজ বিন স্লিপিং ফর 5 hours। এই সমস্ত বাক্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এই টেন্সের গঠন কি আছে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হ্যাজ বা হ্যাভ, তারপর বিন কথাটা, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ আইএনজি যুক্ত প্রিন্সিপাল ভার্ব, অ্যাকশন ভার্ব, তারপর যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসবে, তারপর দেখা যাচ্ছে যে তারপর সিন্স বা ফর, তারপর পিরিয়ড অফ টাইম অ্যান্ড পয়েন্ট অফ টাইম। যদি আগের বাক্যগুলো লক্ষ্য করা যায় দেখা যাচ্ছে যে কোথায় সিন্স বসছে আবার কোথায় ফর বসছে। এখন আমরা ভালো করে জানবো যে কোথায় সিন্স বসবে কোথায় ফর বসবে। সিম্পল জিনিস যে যদি পিরিয়ড অফ টাইম থাকে তাহলে ফর বসবে, আর যদি পয়েন্ট অফ টাইম থাকে তাহলে সিন্স বসবে। এখন পয়েন্ট অফ টাইম কি আর পিরিয়ড অফ টাইম কি? পয়েন্ট অফ টাইম হচ্ছে যদি এক্স্যাক্ট টাইমটা থাকে, এক্স্যাক্ট টাইম সময়ের উল্লেখ থাকে তাহলে সিন্স বসবে, সেটাকে পয়েন্ট অফ টাইম বলা হয়। আর পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে সময়ের পরিমাণ, সময়ের পরিমাণ। যেমন 5 আওয়ার্স, 5 ঘন্টা, 5 বছর, 5 মিনিট, 5 সেকেন্ড, এগুলো হচ্ছে সময়ের পরিমাণ অর্থাৎ পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইম কী দেওয়া আছে? 2010 সাল। এই 2010 সাল কি এটা পয়েন্ট অফ টাইম, এক্স্যাক্ট টাইমটা দেওয়া আছে
ওই জন্য সিন্স বসবে। এই 2010 সাল না থেকে যদি থাকতো যে 2010 সাল থেকে এই পর্যন্ত, 2010 সাল থেকে এই পর্যন্ত কত বছর হচ্ছে? 14 বছর। যদি এইখানে থাকতো যে রামবাবু 14 বছর থেকে এই গ্রামে বসবাস করছে, তাহলে কী হতো? তাহলে রামবাবু হ্যাজ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 14 ইয়ার্স। কি বললাম? অর্থাৎ সময়ের পরিমাণটা যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ফর বসবে, আর এক্স্যাক্ট টাইমটা সে যদি দেওয়া থাকে তাহলে সিন্স বসবে। ওকে, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ থাকে কী হবে? কিছুই না, যে এই যে হ্যাজ আর হ্যাবের পরে হ্যাজ আর হ্যাবের পরে নট কথাটা বসবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।